শুরু করছি হুমায়ুন আহমেদ স্যারের হিমু সিজের প্রথম উপন্যাস ময়ূরাক্ষী তৃতীয় পর্ব। ফুপু সবার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোন ক্রমাগত রিং হচ্ছে। এগিয়ে গেলাম টেলিফোনের দিকে। রিংকে ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি, তা এত লম্বা নয়। টেলিফোন বারান্দায় রাখা। আমি রিসিভার তুলতে উপাস থেকে উদ্বিগ্ন গলায় পাওয়া গেল, এটা কি রিঙ্কিতের বাসা? হ্যাঁ। দয়া করে একে একটু ডেকে দেবেন। আপনি কি জানতে পারি? এবারে নিয়মকানুন খুব কড়া। অপরিচিত লোক যদি রিনকিকে ডাকে তাহলে রিনকিকে দেওয়া যাবে না। আমি এন্তাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না, আমার নাম। আপনি কে তা আমি বুঝতে পেরেছি, আপনি হচ্ছে হিমু ভাই। আমি সত্যি চমৎকৃত হলাম। এর মধ্যে রিনকে আমার গল্প করে ফেলেছে। এমনভাবে করেছে যে ভদ্রলোক কয়েকটা বাক্যতে আমাকে চিনে ফেলেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই। এমন বুদ্ধিমান একজন মানুষ রিন্টির মতো গাধা টাইপের একটা মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে। হ্যালো, হ্যালো, লাইন কি কেটে গেল? না, কাটেনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিঙ্কি বলছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। এরকম ক্ষমতা? প্রফেটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতে কথা বলতে পারেন। আপনি যা বলেন তাই নাকি হয়। আমি চুপ করে রইলাম। এ জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয়। তর্ক করতে আমার ভালো লাগে না। হ্যালো, হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো হিমু ভাই। বলুন। আপনি কি দয়া করে একটু রিনকিকে। ওকে তো দেওয়া যাবে না, ও আশেপাশে নেই। বাবার সেবা করছে। উনি অসুস্থ। অসুস্থ? কি বলছেন? সিরিয়াস কিছু? সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি? আমি কি আসবো? আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না, না, অসুবিধা কি? আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘন্টাখানেক পর আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে, ঠিক আছে। আপনার কথা আগ্রহ করব না। যেসব কথা আমি শুনেছি, মাই গড! আপনি দয়া করে আমার সম্পর্কে কিছু বলবেন। মাই অনেস্ট রিকোয়েস্ট। আচ্ছা, বলবো। হিমু ভাই তাহলে রাখি। আর আমি যে আসছি এটা রিনকিকে বলবেন না। একটা সারপ্রাইজ হবে। আমার টেলিফোন বেঁধে আছে। একবার কারোর সঙ্গে টেলিফোনে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। রূপাদের বাসায় করলাম। রূপার বাবা ধরতে বললাম, আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট। রূপা কি জেগে আছে? রূপার ব্যাপার হাই প্রেশার বা এ জাতীয় কিছু বোধহয় আছে। অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার না। আমার কথা তো তাই হলো। তিনি চিরিয়ে চিরিয়ে উঠলেন, কে? কে? এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই লাগালেন। আমি রিসিভার রেখে দিলাম। রূপা বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে ঘটনা বলবেন। রূপার সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে। যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। আমি 17 রিং করে জাস্টিস এম সুবহানের বাসা চাইলাম। সম্ভব হলে মীরা বা মিরুর সঙ্গে কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না। যা মনে আসে তাই বলবো। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা আমার লাইফে নেই। হ্যালো? কে? মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটলো। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করেছিলাম আমি বলুন তো? কোত্থেকে টেলিফোন করেছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে। রক্ত বমি করেছিলাম। সে কি কথা? মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দিবেন আর পুলিশ আসামিকে কোলে বসে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গাড়িতে দেখেছেন উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করেছিলেন। আমার নামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ, বলেছিলাম। কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন। যা কপালে একটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। অন্ধকারে ডিল ছড়েছিলাম। মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার।
যা বলি প্রায় সময়ই তা কেমন যেন মিলে যায়। টুটুলের কপালের কাটা দাগে কথাটা হঠাৎ মনে এসেছিল। ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন, দেখা করতে আসবেন? বলুন না কোন হাসপাতালে? বাসায় চলে যাচ্ছে। ওরা বুকের এক্স-রে করেছে, 2টা স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হবার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, বাবা থানা টেলিফোন করবেন। আমি শব্দ করে হাসলাম। হাসছেন কেন? পুলিশ কি কখনো মায়ের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না, প্লিজ রাখবেন না, প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো। কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসে হয়। ঝড়ের নাম হওয়া উচিত ছিল কাল চৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিক হিমশীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না মনস্থির করতে পারছি না। রিঙ্কি বের হয়ে এলো বাবার ঘর থেকে। তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিঙ্কি, তুই একটু বসা করে যা, কলিং বেল বাজাতে দরজা খুলে দেবে। রিঙ্কি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজলো। আমার মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলেছে। না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটা আনা যায় কিনা দেখা যাক। যদি আনতে পারে ওদের দুজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই, তুই কি এখনো জেগে আছিস? হুম। রাতে আমার ঘুম হয় না। বলিস কি? ঘুমের ওষুধ খাই তাতে লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ রাতে তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছে করছে না, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছে করছে না। আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না। বললাম ঘুম এনে দিচ্ছি। নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ। নদীতে হাঁটুতো, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভরে তুই পানি খাচ্ছিস, ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে। ইচ্ছা করছে নদীর মধ্যে শুয়ে পড়তে। হুম। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তাই সেই পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি, খুব নরম হালকা দুর্বাঘাসের উপর শুয়েছিস। আর জেগে থাকতে পারছিস না। রাত্রে ঘুম তোর চোখে। বাদল এবার আর হো বলল না। কিছুক্ষণের মধ্যেই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না। কেউ যদি এটাকে অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলে অন্ধভক্তি। যে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ হলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে। সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না, আমি ক্রমাগত মিথ্যা বলি। অসহায় মানুষের দুঃখ আমাকে মোটে অবিচ্যুত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড় মেরেছিলাম। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে ট্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সে অবস্থাতে উঠে এসে আমি তার গালে চড় বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়ে না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন। আসলেই তাই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখান দিয়ে একটা পাঁচেরও জিপ টান নিল। নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ কইরা দেন, আর ফেলুম না। আমি আগে চেয়ে রাগী গলায় বললাম, মাফের কোনো প্রশ্নই আসে না। তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে। গরিব মানুষ। গরিব মানুষ ধনী মানুষ বুঝি না। বের কর কি আছে। অবাক বিস্ময় বুড়ো আমার দিকে তাকিয়ে রইল।
আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনা করেনি কারো জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে তাহলে কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখে ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ, মাফ করে দেন। টাকা পয়সা কিছুই তোমার কাছে নেই? যে না, কাহিনী টিরিপ পাইনি, আজও পাইনি। যাচ্ছ কোথায়? রাগাবাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে। আমি আরো ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তার এক জায়গায় গাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলাম। তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। আমি তার ভেতর এই ক্রোধ এবং ঘৃণা আরো বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সূর্যের শেষ সীমানা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা নয়। সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে। তার চোখে আগের বিস্ময় কিছুই এখন আর তার চোখে নেই। এই ধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া, চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম, থামাও গাড়ি, থামাও, এখন নামবো। আমি নামলাম। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগে সবসময় খালি থাকে। আজ সেখানে 500 টাকার 2টা চকচকে নোট আছে। মজিদের টিউশনের টাকা। মজিদ টাকা পয়সা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে বলে টাকা পয়সা সবটাই থাকে আমার কাছে। বুড়া মিয়া, জি? তুমি আমার জীবন রক্ষা করেছো। কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছো যখন, তখন তো কিছু আর করার নেই। তোমাকে ধন্যবাদ। দেখি আরও কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই। এ টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না। তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য। 500 তোমার, 500 এর ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হও না। বাসায় চলে যাও। বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই। তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সব সমস্যার সমাধান। হাত ছুড়িয়ে ফেল, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে। হাসছে বুড়ো ঠেলাওয়ালা। তাদের কাছে এখন আমি তাদের একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, 3 জনে মিল্লা চা খাই। পিয়াস লাগছে। পয়সা দেবে কে? তুমি? আমার হাতে কিন্তু আর একটা পয়সাও নেই। বুড়ো আবার হাসলো। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকা অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি। মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরা সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্যই এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি। তাদের চিন্তা ভাবনা কার্যকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, সেই সব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন। সে ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে। ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরমেও ঘুমাতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায়
ঘুম আসছে না, শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্যই লাগছে। খালি গায়ে থাকার কারণে আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করলাম, বিশেষ কোনো কারণে নয়, ঘুমোবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলে ভাবা। আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন। জন্মের সময় আমার মা মারা যান, কাছে মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই। বাবা মারা যান আমার ৯ বছর বয়সে, তার কথা তেমন মনে নেই। তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সে মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সে চোখের ভাবও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভিতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কিরে তোর ব্যাপারটা কি বলতো, পেট ব্যথা করছে? বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটি মাত্র সমস্যা পেট ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে কোনো শিশু যদি জেগে ঠিক কাঁদতে থাকে তখন বুঝতে হবে তার পেটে ব্যথা। বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি, কিরে হিমু তোর কি পেট ব্যথা নাকি, মুখটা এমন কালো কেন, কোন জায়গায় ব্যথা দেখি। বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধশক্তি ভালো, পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয় রাখে। স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন। হেড স্যার গম্ভীর গলায় বললেন, ছেলের নাম কি বললেন? হিমালয়? জি। আহমদ বা মোহাম্মদ এসব কিছু আছে? জি না, শুধু হিমালয়। হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সাথে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামে হয়, হিমালয়ের নামে হতে দোষ কি? হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য কি আছে? অবশ্যই আছে, যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয়, সেজন্যই এই নাম। তাহলে আকাশের নাম রাখলেন না কেন? আকাশ তো আরো বড়। বড় হলেও তো ধরাছোঁয়ার বাইরে, হিমালয়কে স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ছেলে ভর্তি করা যাবে না। এমন কোনো আইন আছে যে হিমালয় নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইন টাইন আমি জানি না, এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে, এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন, তাহলে তো এখানে কিছুতে ছাত্র ভর্তি করা উচিত না। মিথ্যা কথা বলা শিখবে, খুব ভালো কথা, তাহলে এখন যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই, মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটি ঘটনা লিখে রেখে গেছেন বলেই বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণাধর্মী একটা ব্যাপার ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষর লিখে গেছেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন, আর ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কী কী করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষবিদ্যা, সমুদ্র জ্ঞান, লক্ষণ বিচার, এই জাতীয় বইয়ের স্তব দেখে মনে হয় মানুষটা হাটটার দেখতেন। একটা প্রেমের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন। কয়েকটা নোট বইও লিখেছিলেন, নোটস অফ প্রবেশিকা, সমাজবিদ্যা, এরকম একটা বই। তার পরিবারের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটা চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মার বাড়ি পাঠানো হয়। এটাই তার নির্দেশ, এ অনর্থ যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মস্বজনে আমাদের ছোট বাসায় ভর্তি হয়ে যায়। আমার দাদাজানকে তখনই প্রথম দেখি। সুঠাম স্বাস্থ্যে টকটকে গৌরবর্ণের একজন মানুষ। চেহারার কোথায় যেন জমিদার জমিদার একটা ভাব আছে। তিনি মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়েছে, আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাক, ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক। ও যাবে তার মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিশাচ শ্রেণীর, ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদা চান এবার সত্যি সত্যি কেঁদে ফেলেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্যটি সত্যি অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাকে তুই পাগল বানাতে চাস?
এ নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না।